কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি। কাল পদযাত্রা কর্মসূচি ঘোষণা। দাবি আদায়ে রাজপথ ছেড়ে আদালতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা আন্দোলন ঘিরে দেশ বিরোধী ষড়যন্ত্রের শঙ্কা বিএনপি নেতাদের। পেনশন ইস্যুতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক। শিক্ষকদের বিভ্রান্তি দূর করা হয়েছে দাবি সেতুমন্ত্রীর। ভারী বৃষ্টির 24 ঘন্টা পর রাজধানীর অনেক এলাকা পানির নিচে। সীমাহীন ভোগান্তিতে মানুষ। স্থায়ী সমাধান চান নিউ মার্কেটের বাসিন্দারা, ব্যবসায়ীরা। এবং অপ্রতিরোধ্য গতিতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএম সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। একই সাথে সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে কারো ইন্ধন আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের সজাগ দৃষ্টি আছে বলে জানান তিনি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গেল বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। ঘটনার দিন পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়। মামলার এজাহারে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরেরও অভিযোগ আনা হয়। এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। গাড়িতে হামলা করে তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও মন্তব্য করেন ডিবি প্রধান। আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। আন্দোলনরতরা যদি জানমালের ক্ষতি, মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে এবং আদালত পুলিশের কথা না মানে, তবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দেন হারুনুর রশিদ। কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকের নামে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করে আসছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আগামীকাল গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা। বলেন, 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোন আইন না পাস হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা, মামলার বিভিন্ন ঘটনা উঠে এসেছে, যেগুলো অনেক বেশি অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে। আজকে শাহবাগ থানায় অজ্ঞাতনামা বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে। কোন প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি, কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের আদালতে গিয়ে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও জানাচ্ছেন জুবায়ের হোসেন। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ সমাবেশ ছাড়াও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। কোটা ইস্যু নিয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে হাত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়,
আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে, বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বেআইনি কাজে যুক্ত না হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতে রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আমরা আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি। কারণ এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ না করে কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়ে কথা বলা উচিত। আদালতের রায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করা উচিত বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিভ্রান্তি দূর করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী বছরের 1 জুলাই থেকে এটি কার্যকর হবে জানিয়ে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে একটি মহল রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা করছে বলে দাবিও করেন ওবায়দুল কাদের। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। 1 জুলাই সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনের নামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম। এমন পরিস্থিতিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1.5 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে পেনশন স্কিমের বিভ্রান্তির অবসান ঘটেছে বলে জানান তিনি। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। কর্মবিরতি প্রত্যাহারে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বৈষম্য দূর করা এবং রাষ্ট্রের সবার সমান সুযোগ নিশ্চিতে কোটা জরুরি। এই আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টার অভিযোগও করেন সাধারণ সম্পাদক। রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে, সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। আন্দোলনের নামে শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের ফাঁকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে অন্য কোনো ষড়যন্ত্র করছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না দাবি করে তাদের পতন ঘটানো এখন মূল চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতা সহ সাবেক নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি নেতারা বলেন, দুর্নীতি ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন চায়। আসছে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা। সমস্ত শ্রেণীর বাংলাদেশের মানুষ আজকে এই সরকারের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত। সমাজে যে যেখানে আসি না কেন, সেই অবস্থান থেকে আমাকে কঠিন এবং কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
নেতারা বলেন, বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশে নানা ইস্যু তৈরি করছে। ভেঙে পড়া অর্থনীতিকে টিকে রাখবার জন্য তারা নানা রকম পরিস্থিতি তৈরি করছে, যাতে তাদের এই অপকর্মগুলো, তাদের ব্যর্থতাগুলো সামনে না আসে। মানুষের জীবন ঘনিষ্ঠ যে সমস্যা সেগুলোকে সামনে তুলিয়ে এনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি, এই দুটো লড়াই একত্রে চলবে। সেখানে কোটা সংস্কার আসবে, সেখানে অন্যান্য আরও যেগুলো বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ন্যায্য। অভিযোগ করেন, বিএনপির চলমান আন্দোলনকে নস্যাতের চেষ্টা করছে সরকার। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। আমাদের চ্যালেঞ্জ হলো, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছু থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই নতুন নেতৃত্ব করবে বলেও আশা জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর অনেক এলাকা থেকে এখনো নামেনি বৃষ্টির পানি। একদিন আগের ভারী বর্ষণে তলিয়ে যায় ঢাকার বেশিরভাগ এলাকা। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চান সমস্যার স্থায়ী সমাধান। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। এ চিত্র রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার এলাকার। জলাবদ্ধ সড়কটির এক পাশে দুটি শিক্ষা বোর্ড অফিস, অপর পাশে বুয়েটের হল ও আবাসিক এলাকা। শুধু সড়ক নয়, পুরো এলাকা তলিয়ে আছে পানিতে। এক প্রকার ঘরবন্দি এখানকার মানুষ। চাকা গাড়িগুড়ি সবই তোলা যায়, এত পরিমাণ পানি, পানির কোনো শেষ নেই। যেদিকে যায় সেদিকেই পানি, বেরোতে পারিনি বলতে গেলে, যার কারণে মানে না খাইয়ের মধ্যে আছে এক প্রকার। আমাদের দেখেন এই আদমনা পানি, এই লোড গাড়ি দিয়ে গাড়া করতে দিয়ে পানি দিয়ে যাই না আমরা। জলাবদ্ধতায় সড়কের খানাখন্দ দেখা না যাওয়ায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। গাতটা কোন জায়গায় কি কিছুই দেখা যায় না। এই যে সাইকেলে ডিউটিতে যাইতাছি, গাতার ভিতরে পড়ে গেছে। সরকার বলেছে 2024 সালে আমরা মডেল বাংলাদেশ দেব, ওইটা কি আমরা মডেল বাংলাদেশ? সিটি কর্পোরেশন প্রতিনিয়ত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি করলেও বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই বলে ক্ষোভ জানান ভুক্তভোগীরা। উনি নগর ভবনে বৈশা যে এরকম কাজ করতেছে, বাস্তবে এটা দেখা দরকার। ঢাকা শিক্ষা বোর্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা পানির নিচে এখনো ভাসছে। মানুষজনের যাতায়াতের এই দুর্ভোগ, কিন্তু এর আসলে সমাধান কি? সরকারের যে বলতেছে যে উন্নয়নের জোয়ারে ভাইসা যাইতেছে, আমাদের এই বৃষ্টির পানির জোয়ারে ভাইসা যাইতেছে। কদিন পর তো রাস্তা খোদাই করে বড় বড় পাইপ ঢুকায়, পাইপ ঢুকানোর পরে পাইপ দেওয়ার পানি আর যায় না, ওরা লাগে যায় ঠিকই, পাইপ দেওয়ার পানি যায় না। এদিকে বৃষ্টিতে নিউ মার্কেট এলাকা থেকে পানি নেমে গেলেও ব্যবসা শুরু করতে পারেননি অনেক ব্যবসায়ী। বিভিন্ন মার্কেট বিপণী বিতানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে তারা। এই যে সব বাদ, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের সম্পূর্ণ এই যে মনে করেন পুরো চালানি শেষ আমাদের। কালকে তো ম্যাক্সিমাম আপনার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে, আর আজকে তো অবশ্যই আরো হবে। ভারী বৃষ্টিতে মাঝে মাঝেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ জানান অনেকে। এর স্থায়ী সমাধান চান ব্যবসায়ী নেতারা। তাপস ভাইয়ের কাছেও আমরা আশা করি যেন আমাদের এটা অতি তাড়াতাড়ি একটা সুন্দরভাবে কাজ হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করছে পানি। তবে পানি কমলেও আবাদি ফসল নষ্ট, কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত, নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ সুপেয় পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত লাখো মানুষ। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। নষ্ট হয়েছে ফসল, কাঁচা পাকা সড়ক ও নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ দুর্গত এলাকায় কর্মহীনদের মাঝে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।
লালমনিরহাটে বন্যার পানি নামলেও দুদফা বন্যায় জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতি হয়েছে অধিকাংশ কাঁচা সড়ক। এসব এলাকার কৃষকের বীজতলা সহ নষ্ট হয়েছে নানা ফসল। এরই মধ্যে শুরু হয়েছে নদী ভাঙন। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই, তারপরে পানি বসার কারণে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। বৃষ্টি কমায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষ এখনো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকটে রয়েছে। চাহিদার তুলনায় সরকারের ত্রাণ সহায়তাকে অপ্রতুল বলছেন বানভাসীরা। পঞ্চগড়ে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনো অধিকাংশ জমি পানির নিচে। দুদফা বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ। গবাদি পশু নিয়েও অনেকে বিপাকে পড়েছেন। আগামী 7 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও পানি বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি কমায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে, তবে হাওর ও নিম্নাঞ্চলে এখনো পানিতে তলিয়ে আছে অনেক রাস্তাঘাট। ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ভারী বৃষ্টিতে আবারও পরিস্থিতি অবনতির শঙ্কা বলছেন পানি উন্নয়ন বোর্ড। পানি ঘরের ভিতরে কিস্তিতে 2টার সময় আমরা মাটির মধ্যে ঘুমাইছি, সুখী জায়গা নাই, মাটির মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাইছি। রাতে 2টার সময় উঠে দেখি পানি ঘরের উপরে রেখে পানি বুকমা পানি হয়ে গেছে না, ওখানে পর্যন্ত চুলার মাঝে আমরা জ্বালি হয়েছে না। মৌলভীবাজারের 5 উপজেলায় বন্যার পানি নামায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। সেই সঙ্গে টানা 27 দিন খাবার পানির সংকট সহ মানবেতর জীবনযাপন করছে এখানকার শত শত পরিবার। বন্যায় জেলার 42,000 কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। আমাদের পানির জন্য মানুষ হাহাকার করছে। আমাদের পানি নলকূপগুলা পানিতে ডুবিয়ে গেছে, তলিয়ে গেছে। মাটি সাটি সব মানে ভাঙ্গা যাইতাছে, বাচ্চা নিলে আর টিন বিন সব ছুটি গেছে গিয়া। বাচ্চা নিয়ে এখনো ভয়ঙ্কর অবস্থা। আমরা টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে মেয়েকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মা ও বোন। গুরুতর আহত মেয়ে। শনিবার সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশনের ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো শিবপুরের ইটাখোলা মুনসেফের চর এলাকার মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার ও তার মেয়ে মাইমুনা। আর গুরুতর আহত 4 বছর বয়সী সিনহা। তাকে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। আর মামা একটা বড় দৌড় মারছে, ট্রেনের মিলে পরে মামি গেছে আমার টান্দা হেভি নিত গা, পরে মামিও পড়ে গেছে। ট্রেনটা যখন আসছে ডাইরেক্ট ট্রেন ছিল, তো হর্নটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটা মনে করে ওর মারে খুঁজতেছিল আর কি, কিন্তু ও প্ল্যাটফর্মে এখানে না এসে ট্রেনটা সামনাসামনি একদম মুখোমুখি ট্রেনটা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর মা ওরে উঠাইতে নিছিল, ওর মার কোলে আবার ছিল মানে আরো ছোট একটা বাচ্চা ওর মায়ের কোলে ছিল। ওই কোলের বাচ্চা সহকারে উনি ওই যেটা বাচ্চা নিচে পড়ছে ট্রেনে নিচে ওরে উঠাইতে গিয়ে উনিও ট্রেনটা নিচে পড়ে গেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সব খাতে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গন সহ সব খাতেই নেমে আসে দুর্নীতি, লুটপাট ও অরাজকতা। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। শনিবার বিকালে আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা। খেলায় স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। সমাপনী বক্তব্যে সরকার প্রধান বলেন, 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়ে। দেশের সব খাতেই নেমে আসে দুর্নীতি, লুটপাট ও অরাজকতা। ক্ষমতায় আসার পর খেলাধুলায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে সাফল্য ফিরেছে। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরো এই খেলাধুলার দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরো বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি
এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সব খাতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমরা লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে, এতে নিজেকে দেশের জন্য প্রস্তুত করা যায় বলেও জানান সরকার প্রধান। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। সরকারি দপ্তরে চাকরির প্রলোভন, ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি দিতে শিক্ষার্থী টানছে জ্যোতি কমার্শিয়াল সেন্টার। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে প্রশিক্ষকদের সবাই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। চাকরির সঙ্গে এই কমার্শিয়াল সেন্টারটির যোগসূত্র খুঁজতে তদন্ত চান শিক্ষাবিদরা। মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। সরকারের বিভিন্ন দপ্তরে ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে শিক্ষার্থীদের টানছে কোচিং কেন্দ্র জ্যোতি কমার্শিয়াল সেন্টার। কারা এই কেন্দ্রের প্রশিক্ষক, তাদের খোঁজে এবার দেশ টিভি। অনুসন্ধানে খোঁজ মেলে যারা এখানে ক্লাস নেন বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। সরকারি চাকরি করে সবাই, যারা মানে এখানে ক্লাস নেয় এবং প্রশ্ন করে তারা সবাই সরকারি চাকরি করে। তারা কি প্রথম শ্রেণীর কর্মকর্তা? না না না, তাহলে ওই সবাই ক্লাস 3 এমপ্লয়। শিক্ষকদের লিস্ট চাইলে প্রথমে গড়িমসি করলেও পরে কৌশলে একে একে 7 জনের নাম বলেন জ্যোতির সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির। পুলিশ হেডকোয়ার্টার, মিস্টার হেরাল, অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার, মিস্টার কয়সার, হাইকোর্ট, তাশরিফুল, স্টোটাইপিস্ট, মনিরুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলমাস হোসেন বোধের সম্ভবত হাইকোর্ট। রিয়াজুল ইসলাম কাজ করেন পুলিশ সদর দপ্তরের মুদ্রাক্ষরিক হিসেবে। এছাড়া মোহাম্মদ হেলাল উদ্দিন, কাউসার হোসেন এবং জুয়েল রানা 3 জনই হাইকোর্টের বেঞ্চ সহকারী পদে কর্মরত। তাশরিফুল ইসলাম কৃষিতে, আর মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক, আর আলমাস হোসেন হাইকোর্টের পিও পদে কর্মরত। আর ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষক সোয়াইব আহমেদের নাম সহ পোস্টারও দেখা গেল সেন্টারের দেয়ালে। জানা গেল তিনি এখানে শিক্ষকতা করছেন খুব কম সময় ধরে। অভিযোগ রয়েছে এই কেন্দ্র থেকে কোচিংয়ের পর চাকরিপ্রাপ্তদের বেশিরভাগই বিভিন্ন আদালত ও মন্ত্রণালয়ে কর্মরত। দেশ টিভির অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। জ্যোতি কমার্শিয়াল সেন্টারের এক ঝুড়িতেই মিলল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে কর্মচারী পদে চাকরি পেতে ইচ্ছুকদের প্রবেশপত্র। প্রশ্ন থেকে যায়, চাকরি পাইয়ে দিতে কি যোগসূত্র এই কোচিংয়ের সঙ্গে? তার তদন্ত চান শিক্ষাবিদরা। সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিতে ব্যবহার করা হয়। মেধা কিভাবে মূল্যায়িত হবে? যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়, এটি অতি দ্রুত তদন্ত করে দেখা দরকার। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, তাহলে কি পিএসসির গ্রেপ্তার হওয়া উপপরিচালক আবু জাফরের স্ত্রী জ্যোতির এই প্রতিষ্ঠান থেকেই চলে 3য় ও 4র্থ শ্রেণী সহ অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজটি? মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। কোটা আন্দোলনকারীরা সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করলে বিকল্প সড়কের ব্যবস্থা করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ ট্রাফিকের যুগ্ম কমিশনার মেহেদী হাসান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সামনে রথযাত্রা ও পবিত্র আশুরা নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া অটোরিকশা চালকদের দৌরাত্ম্য বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী মানবিক কারণে অটোরিকশা চালানোর অনুমতি দিয়েছে, তবে সেটা মহাসড়কে নয়।
কোটা সংস্কার আন্দোলনও চলছে। সব কিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের ট্রাফিকের যে চ্যালেঞ্জগুলো সেটি বললাম, এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপকমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা, সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনারগণ কাজ করছে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী। দেখছেন সংবাদ রাত।